সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া নবম-দশম শ্রেণীর ফুলের বিবাহ প্রবন্ধটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ চলুন 19 শতকের বাংলা সাহিত্যে একটা ডুব দেওয়া যাক। আর আমাদের সঙ্গী হচ্ছেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর তারই এক অসাধারণ সৃষ্টি। এটা এমন একটা গল্প যা পড়লে হাসবেন, অবাক হবেন, আবার ভাবতেও বসবেন। তো আর দেরি কেন, চলুন এই চমৎকার লেখাটার গভীরে যাওয়া যাক। ভুলের কি বিয়ে হতে পারে? মানে ভাবুন তো একবার। প্রশ্নটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, এটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল কথা। আর বঙ্কিমচন্দ্রের কলমের জাদুতে এই অসম্ভব কল্পনাটাই একেবারে জীবন্ত হয়ে উঠেছে। গল্পটা আমাদের নিয়ে যায় ফুলের রাজ্যে, যেখানে এক বিশাল বিয়ের আয়োজন চলছে। আর এই আয়োজনটা আমাদের দেখাচ্ছেন বাংলা উপন্যাসের পথিকৃৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি আমাদের এক ফুলবাগানে নিয়ে যাবেন, যেখানে গল্পের কথক এক ভীষণ অদ্ভুত অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছেন। গল্পের সময়টা হলো বৈশাখ মাসের প্রথম দিন, মানে বাঙালির বিয়ের মাস। আর জায়গাটা একটা সুন্দর ফুলবাগান। কিন্তু আসল ব্যাপারটা হলো, আমাদের গল্পের যে কথক, তিনি কিন্তু সাধারণ কেউ নন। তার কাছে একটা বিশেষ ক্ষমতা আছে, দিব্যকর্ণ। মানে তিনি গাছপালা, ফুল, পোকামাকড়ের কথাবার্তা সব শুনতে পান। আর ঠিক এই কারণেই ফুলের রাজ্যের এই গোপন ঘটনাটা একমাত্র তিনিই জানতে পারেন। তাহলে পাত্রপাত্রী কারা, আর কারা এসেছে এই বিয়েতে? গল্পের আসল মজাটাই কিন্তু লুকিয়ে আছে এর চরিত্রগুলোর মধ্যে। এখানে প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা পোকামাকড় যেন এক একজন জলজান্ত মানুষ। চলুন আলাপ করা যাক এই বিয়ের আসরের প্রধান চরিত্রদের সাথে। প্রথমে পাত্রী। পাত্রী হল মল্লিকা ফুল, মানে জুই। একেবারে সাধারণ ঘরের এক লাজুক মেয়ে। এতটাই লাজুক যে ঘটক এলেও ঘুমটার আড়াল থেকে মুখই তোলে না। বোঝাই যাচ্ছে ওর পরিবারের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে বের করাটা বেশ বড় একটা চ্যালেঞ্জ। আর পাত্র হলো গিয়ে গোলাপ, একেবারে যাকে বলে হাই সোসাইটির ছেলে, সম্ভ্রান্ত বংশের। আর তার চালচলনও সেরকম, বাতাসে কেমন মনের আনন্দে দুলছে। গল্পে তো এমনও বলা হয়েছে যে ওর কাঁটাগুলোও নাকি ওর আভিজাত্যের চিহ্ন। ভাবা যায়, কাঁটাও তাহলে বংশমর্যাদার প্রতীক হতে পারে। একেবারে রাজকীয় ব্যাপার সে। এই দুজনের বিয়েটা দিচ্ছে কে? ঘটক হলো এক ভ্রমর, খুবই বাস্তববাদী আর একটু লোভীও বটে। সে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছে সম্বন্ধটা পাকা করার জন্য। তবে তার আসল নজর কিন্তু পাত্রীর গুণের দিকে নয়, বরং নিজের কমিশনের দিকে। মানে কতটুকু মধু পাওয়া যাবে, সেটাই আসল কথা। ভ্রমর এসেই যে কথাটা প্রথম বলে, সেটা হলো গুণ 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 মেয়ে আছে। আর এখানেই বঙ্কিমচন্দ্রের লেখার জাদুটা দেখুন। ভ্রমরের গুনগুন শব্দটা তো ওর স্বাভাবিক ডাক, ওর ওড়ার আওয়াজ। কিন্তু বাংলা ভাষায় গুণ মানে তো আবার কোয়ালিটিও বোঝায়। কি অসাধারণভাবে দুটো অর্থকে এক করে দিয়েছেন লেখক। শব্দের এমন ব্যবহার সত্যি মুগ্ধ করার মতো। তো ঘটকালি তো হলো, এবার চলুন সরাসরি বিয়ের অনুষ্ঠানে ঢোকা যাক। এখানেই লেখক খুব সূক্ষ্মভাবে 19 শতকের বাঙালি বিয়ের রীতিনীতি আর আচার অনুষ্ঠানকে ব্যঙ্গ করেছেন। প্রথমে ঘটকালি পাকা হলো, তারপর বরযাত্রীরা সব জড়ো হতে শুরু করল। আর আয়োজনটা একবার দেখুন। আলোর জন্য আছে ঝাঁকে ঝাঁকে জোনাকি, তারাই যেন ঝাড়বাতি। সানাই বাজাচ্ছে উচ্চিঙ্গড়া পোকারা, আর কোকিলের দল গান গেয়ে বিয়ের বার্তা ঘোষণা করছে। পুরো প্রকৃতি যেন এই বিয়ের অংশ হয়ে উঠেছে। আর বিয়েবাড়ির অতিথিদের তালিকাটা তো আরও মজার। দেখুন, জবা ফুলের পুরো পরিবার সেজেগুজে চলে এসছে। অশোক গাছ তো রীতিমতো নেশায় লাল হয়ে হাজির। আর তার পেছন পেছন ঘটছে একদল পিঁপড়ে, ঠিক যেন বড়লোকদের মোসাহেবরা। সুগন্ধ ছড়িয়ে জাঁকজমক দেখিয়ে হাজির হয়েছে গন্ধরাজ ফুলেরা। ব্যাপারটা কি চেনা চেনা লাগছে? ঠিক যেন আমাদের বিয়েবাড়ির সেই সব আত্মীয় স্বজন, যারা হইচই আর পরচর্চা করতেই বেশি ভালোবাসে। সব হইচই আর আড়ম্বরের পর আসে অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর মুহূর্তটা। গল্পের কথক, যিনি এতক্ষণ সব দেখছিলেন, তিনি নিজেই বর গোলাপকে আলতো করে তুলে নিয়ে যান কোণে মল্লিকার কাছে।
আর পুরোহিতকে জানেন? নসিবাবুর ৯ বছরের ছোট্ট মেয়ে কুসুমলতা। সেই একটা সুতো দিয়ে দুজনকে বেঁধে দেয়। এই একটা মুহূর্তে এসে যেন স্বপ্ন আর বাস্তব মিলেমিশে এক হয়ে যায়। স্বপ্ন নাকি বাস্তব? এই সুন্দর মুহূর্তটার রেশ কাটতে না কাটতেই গল্পে একটা বিরাট মোড় আসে। এতক্ষণের এই যে জাঁকজমক, এই যে বিয়ের আসর, সব কিছু যেন হঠাৎ করেই মিলিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই একটা ডাক শোনা যায়, কমল কাকা ওঠো, বাড়ি যাই। আচমকা এই একটা ডাক, আর সাথে সাথে সব ঘোর কেটে যায়। কথককে আসলে তার ভাইজি কুসুমলতা ডাকছে। তার মানে এতক্ষণ যা হচ্ছিল পুরোটাই ছিল একটা দিবা স্বপ্ন। আর এই একটা ডাকেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। কথক যেটাকে দেখছিলেন ফুলেদের জমকালো বিবাহ বাসর হিসাবে, সেটা আসলে আর কিছুই নয়, কুসুমলতার হাতে বোনা একটা সাধারণ ফুলের মালা। আর সেই জাঁকজমকপূর্ণ বরকনে, তারা হলো ওই মালাতেই পাশাপাশি গেঁথে রাখা একটা গোলাপ আর একটা জুঁই ফুল। ব্যাস, এটুকু। তো স্বপ্ন তো ভেঙে গেল, কিন্তু এই ছোট্ট সুন্দর গল্পটার পেছনে কি আরও গভীর কোনো কথা লুকিয়ে আছে? চলুন এবার সেই গল্পের পেছনের গল্পটা খোঁজা যাক। বঙ্কিমচন্দ্র ঠিক কি বলতে চেয়েছিলেন এর মাধ্যমে? আসলে ফুলের বিবাহ শুধু একটা সুন্দর কল্পনা নয়, এটা বাংলা সাহিত্যের একটা অসাধারণ নিদর্শন। বঙ্কিমচন্দ্র এখানে প্রথমবার দেখালেন কিভাবে হাস্যরস আর গভীর পর্যবেক্ষণকে একসাথে মিশিয়ে গদ্য লেখা যায়। তিনি একদিকে প্রকৃতির এত সংবেদনশীল একটা ছবি এঁকেছেন, আর অন্যদিকে খুব সূক্ষ্মভাবে বাঙালির গার্হস্থ্য জীবন আর তার আচার অনুষ্ঠানের সমালোচনা করেছেন। আর সবকিছুর শেষে গিয়ে একটা দার্শনিক প্রশ্ন তুলে দিয়েছেন, সৌন্দর্য আসলে কতটা ক্ষণস্থায়ী। আর এই শেষ প্রশ্নটাই ১৯ শতকের এই গল্পকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। আমাদের নিজেদের জীবনের দিকে তাকালে কি মনে হয়, সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো, সবচেয়ে আনন্দের স্মৃতিগুলো, সেগুলো কি এই ফুলের বিয়ের মতোই ক্ষণস্থায়ী? একটা সুন্দর স্বপ্নের মতো আসে আর তারপর বাস্তবতার ডাকে মিলিয়ে যায় শুধু একটা মিষ্টি রেশ রেখে? এই প্রশ্নটা না হয় আজ ভাবনার জন্য তোলাই রইল। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।